আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই সাহিত্যবিদ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাব ইসলামী জাগরণের ৩ পথিকৃত বইয়ের দ্বিতীয় পর্বে বদিউজ্জামান সাইদ নুরসি রহমতুল্লাহ আলাইহির জীবনী। সুফি মির্জা আফিন্দির পরিবার। তুর্কির বিতলিস অঞ্চলের ছোট্ট একটি গ্রামের নাম নুরুস। এই গ্রামের একটি কুর্দ পরিবারের প্রধান ছিলেন মির্জা আফিন্দি। তিনি একজন নিষ্ঠাবান মুসলিম ছিলেন। খুবই পরিচ্ছন্ন ছিল তার জীবনধারা। লোকেরা তার নাম দিয়েছিল সুফি মির্জা। তার স্ত্রীও ছিলেন একজন নেক মহিলা। এই মহিলার নাম ছিল নুরিয়া হানিম। এ দম্পতির ছিল 7 সন্তান: দুররিয়া, হানিম, আবদুল্লাহ, সাইদ, মাহমুদ, আব্দুল মাজিদ ও মারজান। সকলেই ছিলেন সুসন্তান। তবে ইসলামী জাগরণের ইতিহাসে সাইদ অনেকটুকু স্থান দখল করে রয়েছেন। সাইদ নুরসি খ্রিস্টীয় 1877 সনে সাইদ জন্মগ্রহণ করেন। নুরুস গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি সাইদ নুরসি নামে পরিচিত হন। পরবর্তীকালে তার অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে মোল্লা ফতহুল্লাহ আফিন্দি নামক একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব তাকে বদিউজ্জামান আখ্যা দেন। তখন থেকে তিনি বদিউজ্জামান সাইদ নুরসি নামে প্রসিদ্ধি লাভ করেন। সাইদ নুরসি শিক্ষা জীবন। 9 বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়। তার প্রথম শিক্ষালয়ের নাম মোল্লা আমিন আফিন্দি মাদ্রাসা। পরবর্তীকালে মীর হাসান ওয়ালি মাদ্রাসা, বায়জিদ মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষালয়ে তিনি শিক্ষা গ্রহণ করেন। সাইদ নুরসি একজন মেধাবী ছাত্র ছিলেন। তার স্মৃতিশক্তি ছিল খুবই প্রখর। যে কোনো বিষয় তিনি অতি সহজে আয়ত্ত করতে পারতেন। তার উপস্থিত বুদ্ধিও ছিল প্রশংসনীয়। তার যুক্তিপূর্ণ কথা শুনে লোকেরা অবাক হয়ে যেত। উল্লেখ্য যে শরীর চর্চাতেও তিনি পারদর্শী ছিলেন। সাইদ নুরসি ছিলেন একজন সাহসী মানুষ। আল্লাহ ছাড়া আর কাউকে তিনি ভয় করতেন না। তবে তিনি কখনো অভিজ্ঞ জনচিত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। 24 নং পৃষ্ঠা। জিসর সফর। সাইদ নুরসি তখন একজন উদীয়মান যুবক। এক রাতে স্বপ্নে দেখেন যে আল্লাহর এক নেক বান্দা তার কাছে এসেছেন এবং তাকে জিজর অঞ্চলের মিরান গোত্রের জালিম সর্দার মুস্তফা পাশার কাছে গিয়ে তাকে ইসলামের পথে আসা ও জুলুমের পথ পরিহার করার আহ্বান জানাতে বলছেন। ঘুম থেকে জেগে সাইদ নুরসি আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। মিরান গোত্র ছিল একটি শক্তিশালী গোত্র। এই গোত্রের লোক সংখ্যাও ছিল অনেক। গোত্রের সর্দার মুস্তফা পাশা দুর্ধর্ষ প্রকৃতির লোক ছিলেন। তিনি এলাকাতে লুণ্ঠন ও অত্যাচার চালাতেন। তুর্কির সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রুশদের হামলা ঠেকাবার জন্য যে অশ্বারোহী বাহিনী গঠন করেন, তিনি ছিলেন সেই বাহিনীর একজন কমান্ডার। সফরের প্রস্তুতি নিয়ে সাইদ নুরসি বের হন। যথা সময়ে তিনি জিজর এসে পৌঁছেন। তিনি সরাসরি মুস্তফা পাশার শিবিরে চলে যান। মুস্তফা পাশা তখন অন্যত্র ছিলেন। সাইদ নুরসি একটি তাঁবুতে বিশ্রাম নিতে থাকেন। কিছুক্ষণ পর সর্দার শিবিরে এসে একজন আগন্তুকের খবর পান ও তার তাঁবুতে আসেন। তিনি সাইদ নুরসির পরিচয় ও আগমনের উদ্দেশ্য জানতে চান। পরিচয় প্রদানের পর নির্ভীক সাইদ বলেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবার জন্য এসেছি। আপনি জুলুম অত্যাচার ত্যাগ করুন। আল্লাহর নির্ধারিত ফরজগুলো প্রতিপালন করতে শুরু করুন। সর্দার মুস্তফা পাশা তরুণ সাইদ নুরসির নির্ভীকতা দেখে বিস্মিত হন। তবে ভেতরে ভেতরে তিনি একটি ফন্দি আঁটেন। তিনি সিদ্ধান্ত নেন যে জিজরের আলিমদের সাথে সাইদের একটি বাহাসের ব্যবস্থা করতে হবে।
বাহাসে পরাজিত হলে এই তরুণ ব্যক্তিটি কেটে পড়বে। চরণভূমি থেকে ঘোড়ায় চড়ে তারা টাইগ্রিস নদীর তীরবর্তী বানিহান নামক স্থানে পৌঁছেন। সাইদ নুরসির বিশ্রামের ব্যবস্থা করা হয়। তিনি যখন ঘুম থেকে উঠেন দেখেন একদল আলিম বই কিতাব হাতে নিয়ে অপেক্ষা করছেন। আলিমগণ সাইদ নুরসিকে জিজ্ঞেস করার জন্য 40টি প্রশ্ন তৈরি করেন। প্রশ্নগুলো উত্থাপিত হলে তরুণ সাইদ সন্তুষ্টজনক জবাব দিয়ে সকলকে মুগ্ধ করেন। সাইদের প্রতি মুস্তফা পাশার রাগ আর থাকল না। তিনি সাইদকে একটি রাইফেল উপহার দেন। পৃষ্ঠা 25। মুস্তফা পাশা সালাত আদায় করা শুরু করেন। বদভ্যাসগুলো ত্যাগ করতে থাকেন। কিছুদিন জিজুরে অবস্থান করার পর সাইদ নুরসি তার এক ছাত্রকে নিয়ে মরু অঞ্চলের দিকে চলে যান। ওখানে যাবার পর তিনি খবর পান যে সর্দার মুস্তফা পাশা আবার তার খারাপ অভ্যাসে ফিরে গেছেন। সাইদ নুরসি পাশাকে শুধরাবার জন্য দ্বিতীয়বার জিজুরে আসেন, কিন্তু বহু চেষ্টা করেও পাশাকে আর সৎপথে আনা সম্ভব হয়নি। সাইদ নুরসি আবারও ফিরে যান মরু অঞ্চলে। মারদিন সফর। কিছুকাল পর সাইদ নুরসি মারদিন পৌঁছেন। এখানে তিনি শায়ক আইয়ুব আনসারীর মেহমান হিসেবে অবস্থান করতে থাকেন। একটি মসজিদে তিনি দার্স দেয়া শুরু করেন। লোকেরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত, তিনি জ্ঞানগর্ভ জবাব দিতেন। মারদিনে অবস্থানকালে সাইদ নুরসি ইয়াং তুর্কস আন্দোলনের অন্যতম নেতা নামে কামালের তাত্ত্বিক লেখার সাথে পরিচিত হন। মানুষের অধিকার, মুক্তি ও স্বাধীনতার পক্ষে লেখা নামী কামালের পুস্তিকাগুলো স্বাধীন চেতা সাইদ নুরসির মনে আলোড়ন সৃষ্টি করে। তিনি অনুভব করেন যে এই আন্দোলনের শক্তি বৃদ্ধি হওয়া প্রয়োজন। তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1892 সনে তিনি রাজনৈতিক বক্তব্য রাখা শুরু করেন। মারদিন থেকে বহিষ্কার। তার তৎপরতার কথা গেল মারদিনের গভর্নর নদীর বের কানে। তিনি সাইদ নুরসিকে গ্রেপ্তার করেন। তার হাতে পায়ে বেড়ি লাগানো হয়। তাকে মারদিন থেকে বহিষ্কার করা হয়। পুলিশ প্রহরায় তাকে পাঠিয়ে দেওয়া হয় বিতলিস। বিতলিসের গভর্নরের সাথে সুসম্পর্ক। বিতলিসের গভর্নর উমার পাশার সাথে সাইদ নুরসির আলাপ হয়। উমার পাশা সাইদ নুরসির জ্ঞানের গভীরতার পরিচয় পেয়ে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন ও সাইদ নুরসিকে তার বাড়িতেই রাখার ব্যবস্থা করেন। বিশিষ্ট ব্যক্তিদের আসা যাওয়া হতো এই বাড়িতে। সাইদ নুরসি আলাপচারিতার ভেতর দিয়ে তাদের নিকট ইসলামের আলো ছড়াতে থাকেন। একদিন তিনি খবর পান যে গভর্নর উমার পাশা ও আরও কিছু সরকারি কর্মকর্তা একটি মদের আসর বসিয়েছেন। সাইদ নুরসি সোজাসুজি সেখানে চলে যান। 26 নং পৃষ্ঠা। তিনি মদ সম্পর্কে আল কোরআন ও আল হাদিসের বিধানগুলো শুনিয়ে দিয়ে তাদেরকে এই হারাম কাজ থেকে বিরত থাকার উপদেশ দেন। এরপর তিনি সেখান থেকে চলে আসেন। গভর্নর উমার পাশা এই বিব্রতকর অবস্থায় পড়ে খুবই রেগে যান, কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলেন যে সাইদই তো ঠিক। তিনি সাইদকে নিয়ে আসার জন্য 2 জন পুলিশম্যান পাঠান। সাইদ নুরসি তাদের সাথে গভর্নরের ঘরে প্রবেশ করেন। তিনি দুর্ব্যবহারের আশঙ্কা করছিলেন, কিন্তু তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে গভর্নর উমার পাশা দাঁড়িয়ে তাকে খোশ আমদেদ জানান এই বলেন, প্রত্যেক ব্যক্তিরই কোনো না কোনো আধ্যাত্মিক পথ প্রদর্শক থাকে। আপনি আমার আধ্যাত্মিক পথ প্রদর্শক, আপনি আমার সাথেই থাকবেন। উমার পাশার বাড়িতে অবস্থানকালে সাইদ নুরসি ব্যক্তিগত পড়াশোনায় গভীর মনোযোগ দেন। তিনি ব্যাপকভাবে আত-তাফসির, আল হাদিস ও আল ফিকাহ অধ্যয়ন করেন। তিনি সিদ্ধান্ত নেন আল কোরআন হিফজ করবেন। পুরো আল কোরআন হিফজ করা সম্ভব হয়নি, তবে বেশি অংশই তিনি হিফজ করতে সক্ষম হন। প্রাচ্যবিদেরা ইসলামী জীবনবিধান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির জন্য যেই সব লেখালেখি করেছে সেইগুলো তিনি ভালোভাবে পড়েন এবং আল কোরআন ও আল হাদিসের জ্ঞানানুশীলনের মাধ্যমে সেগুলোর জবাবও তিনি জেনে নেন। 1
ধ্যান আগমন ও অবস্থান। ইসলামী জ্ঞান জগতের একজন উদীয়মান তারকা হিসেবে সাইদ নুরসির খ্যাতি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ওয়ান প্রদেশের গভর্নর হাসান পাশা তাকে তার কাছে যাবার জন্য আমন্ত্রণ জানান। সাইদ নুরসি ওয়ান পৌঁছে হাসান পাশার মেহমান হন। তিনি যুগপৎভাবে জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের কাজ করতে থাকেন। কিছুকাল পর ওয়ানের গভর্নর হয়ে আসেন তাহির পাশা। তিনি একজন বিভূতিশালী ব্যক্তি ছিলেন। তার একটি সমৃদ্ধ লাইব্রেরি ছিল। তিনি সাইদ নুরসির জন্য তার লাইব্রেরি উন্মুক্ত করে দেন। দূরদর্শী সাইদ নুরসি উপলব্ধি করেন যে বর্তমানে প্রচলিত বিদ্যার সাথে নতুন বৈজ্ঞানিক জ্ঞানও হাসিল করা প্রয়োজন। সেজন্য তিনি নিজেই ভূগোল, দর্শন ও ইতিহাস ব্যাপকভাবে অধ্যয়ন করেন। এক্ষেত্রে তিনি নিজেই ছিলেন নিজের শিক্ষক। ২৭ নং পৃষ্ঠা। ওয়ান শহরে তিনি হরহর মাদ্রাসা নামে একটি শিক্ষালয় স্থাপন করেন। এই মাদ্রাসা তিনি নিজেই পরিচালনা করতেন। বাস্তবে শিক্ষাদান করতে গিয়ে তিনি উপলব্ধি করেন যে গোটা শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন একান্ত প্রয়োজন। এই উপলব্ধি তাকে তুলনামূলকভাবে অনুন্নত পূর্ব আনাতোলিয়ায় মাদ্রাসাতুজ জোহরা নামে একটি মডেল ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করে। তার পরিকল্পনা ছিল এই বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদেরকে ইসলামী জীবন দর্শন ও আধুনিক প্রযুক্তিতে পারদর্শী করে তুলবেন। মাদ্রাসাতুজ জোহরার পরিকল্পনা নিয়ে তিনি রাজধানী কনস্ট্যান্টিনোপল গিয়েছিলেন, কিন্তু সুলতানের কাছে তা পেশ করার সুযোগ না পেয়ে ওয়ান ফিরে আসেন। আল কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণের সংকল্প। একদিন গভর্নর তাহির পাশা পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টের দিকে তার দৃষ্টি আকর্ষণ করেন। এটি ছিল ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি ফর কলোনিজ মিস্টার গ্র্যানস্টোনের ভাষণ সংক্রান্ত রিপোর্ট। এই ভাষণে তিনি বলেছিলেন, যতদিন মুসলিমদের হাতে আল কোরআন থাকবে আমরা তাদেরকে বশ করতে পারবো না। হয় আমাদেরকে তাদের কাছ থেকে ওটি নিয়ে নিতে হবে, অথবা তারা যেন এর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে তার ব্যবস্থা করতে হবে। এই ভাষণে আল কোরআনের প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে ব্যক্ত হয় ও মুসলিমদের প্রতি অনুশীতব্য পলিসির আভাস পাওয়া যায়। মিস্টার গ্ল্যানিস্টনের এই বক্তব্য সাইদ নুরসির মনে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি বলেন, আমি প্রমাণ করব ও দুনিয়াকে দেখাবো যে আল কোরআন মৃত্যুহীন এবং নিভিয়ে ফেলা যায় না এমন এক সূর্য। তার এই লক্ষ্য হাসিলের জন্য তিনি দুইটি পথ অবলম্বনের চিন্তা করেন। একটি ছিল মাদ্রাসাতুজ জোহরা স্থাপনের প্রয়াস, অন্যটি রিসালাই নূর নামক পুস্তিকা সিরিজ রচনা করে আল কোরআনের জীবন দর্শন ও জীবন বিধান সম্পর্কে লোকদেরকে সজাগ করে তোলা। ২৮ নং পৃষ্ঠা। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের মুখোমুখি। সাইদ নুরসি আবার ১৯০৮ সনে কনস্ট্যান্টিনোপল আসেন। এবার তিনি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের সাক্ষাৎ পান। তিনি সুলতানকে মাদ্রাসাতুজ জোহরার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তাছাড়া সাক্ষাতের এই সুযোগে তিনি সুলতানের ব্যর্থতার কিছু দিক সুস্পষ্টভাবে তুলে ধরেন। সুলতান ও তার সহকারীগণ আর কোনোদিন এমন প্রত্যক্ষ সমালোচনার সম্মুখীন হননি। ফলে ইলদিজ প্রসাদের মেহমান কোর্ট মার্শালের সম্মুখীন হন। বিচারক তাকে নিয়ে বিপাকে পড়েন। অবশেষে কয়েকজন ডাক্তারের কাছ থেকে সাইদ নুরসি মানসিকভাবে সুস্থ নন এই সার্টিফিকেট সংগ্রহ করে তার ভিত্তিতে তাকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোপসালি মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন। স্যালোনিকায় আগমন। তোপতাসি মেন্টাল হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর তার শুভাকাঙ্ক্ষীগণ তাকে স্যালোনিকা নিয়ে আসেন। কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের অন্যতম নেতা রফিক বের বাড়িতে তিনি মেহমান হিসেবে অবস্থান করতে থাকেন। কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসে এমন সদস্য ছিলেন যারা ইসলামের প্রতি ইতিবাচক মনোভঙ্গি পোষণ করতেন, আবার এমন সদস্যও ছিলেন যারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করতেন। সাইদ নুরসি তাদেরকে বোঝাবার চেষ্টা করতেন যে তুর্কির সংহতি, অগ্রগতি ও গণমানুষের স্বাধীনতা ইউরোপীয় নয়,
ইসলামী বিধানের অনুসরণের মাঝে নিহত। স্যালোনিকার লোকেরাও সাইদ নুরসির জ্ঞানের গভীরতা টের পায়। এই সুযোগ্য ব্যক্তিটিকে নিজের পরিকল্পনা বাস্তবায়নের কাজে লাগাবার অভিপ্রায় নিয়ে ইয়াহুদি নেতা ইমানুয়েল কারাসো সাইদ নুরসির সঙ্গে দেখা করতে আসেন। তিনি দীর্ঘ সময় ধরে আলাপ চলতে থাকে। ইয়াহুদি নেতা হঠাৎ আলোচনা বন্ধ করে উঠে পড়েন। বাইরে এসে তিনি সঙ্গীদেরকে বলেন, আমি যদি আরও কিছুক্ষণ আলোচনা চালাতাম তাহলে ও আমাকে মুসলিম বানিয়ে ছাড়ত। ইয়াং তুর্কস ও কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রসেস। মোহাম্মদ বে ও নামিক কামালের নেতৃত্বে শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে ইয়াং তুর্কস নামে একটি সংগঠন গড়ে ওঠে। সুলতান আব্দুল আজিজ এই সংগঠনের প্রতি দমন নীতি অবলম্বন করেন। পরবর্তী সুলতান পঞ্চম মুরাদও এই সংগঠনটিকে সুনজরে দেখতেন না। ফলে উভয় সুলতানের শাসনামলে তুর্কির বাইরে অবস্থান করে এই সংস্থার নেতৃবৃন্দ তৎপরতা চালাতে থাকেন। পরবর্তী সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তাদের প্রতি নমনীয় মনোভাব দেখান। ফলে তারা বিদেশ থেকে কনস্ট্যান্টিনোপল ফিরে আসেন। 29 নং পৃষ্ঠা। ইয়াং তুর্কস রাজধানীর উল্লেখযোগ্য সংখ্যক প্রভাবশালী ব্যক্তির সমর্থন হাসিল করতে সক্ষম হয়। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ইয়াং তুর্কসের নেতা মিদহাত পাশাকে উজরে আজম নিযুক্ত করেন। খ্রিস্টীয় 1876 সনে সুলতান ফরমানের মাধ্যমে তুর্কির জন্য একটি সংবিধান ঘোষণা করেন। কিছুকাল পর সুলতানের সাথে মিদহাত পাশার সম্পর্ক খারাপ হয়ে যায়। সুলতান তাকে উজির আজম পদ থেকে বহিষ্কার করেন। সংবিধান মুলতবি ঘোষণা করা হয়। ইয়াং তুর্কসের নেতৃবৃন্দ ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে নিজেদের অনুকূলে জনমত গঠনের জন্য গোপনে কাজ করতে থাকেন। 1906 সনে স্যালোনিকাতে আনোয়ার পাশার নেতৃত্বে গঠিত হয় কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস। তার প্রধান সহযোগী ছিলেন তালাত পাশা ও জামাল পাশা। পরবর্তীতে এই কমিটি ইয়াং তুর্কসের সাথে মিলিত হয়ে কাজ শুরু করতে থাকে। তুর্কিকে ইউরোপীয় ধাঁচে গঠন, শাসনতান্ত্রিক সংস্কার, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার ঘোষণা, প্রগতিশীল রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতা ইত্যাদি ছিল কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের কর্মসূচি। কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের প্রথম সরকার। 1908 সনে কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের পক্ষ থেকে আনোয়ার পাশা মেসিডোনিয়াতে তুর্কির জন্য একটি সংবিধান ঘোষণা করেন। সেনাবাহিনীর বিরাট অংশ আনোয়ার পাশার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। সুলতান আব্দুল হামিদ কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের সাথে সমঝোতা করতে বাধ্য হন। তিনি উক্ত সংবিধান অনুমোদন করেন। তিনি হন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। কমিটির মনোনীত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় উজির পরিষদ। বহুসংখ্যক ইসলামী ব্যক্তিত্ব কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের সরকার মেনে নিতে পারেননি। এই সরকারের কার্যক্রমের মাঝে তারা ইসলামের পতন দেখতে পান। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তুর্কির দুরবস্থা অব্যাহত থাকে। রণাঙ্গনের সৈন্যবাহিনী পরাজিত হতে থাকে। এতে লোকেরা নাখোশ হয়। কমিটির সমর্থিত পত্রিকাগুলো সুলতানকে আক্রমণ করে লেখালেখি করতে থাকে। এতে বহু লোক মানসিকভাবে আহত হন। 30 নং পৃষ্ঠা। সুলতানের বিশ্বস্ত কয়েকজন গুরুত্বপূর্ণ লোক এই সময়ে আততায়ীর হাতে প্রাণ হারান। কমিটি সরকার পুরাতন অফিসারদেরকে সরিয়ে শূন্য পদে তাদের পছন্দসই ব্যক্তিদেরকে বসাতে থাকে। সেনাবাহিনীতেও একই পলিসি অনুসরণ করা হয়। প্রায় 8000 সামরিক অফিসার তাদের পদ হারান। নতুন অফিসারগণ সাধারণ সৈনিকদের ইসলাম প্রীতি নিয়ে হাসাহাসি করত, দিনই কাজকর্মে বাধা দিত। ফলে সৈনিকদের মধ্যেও অসন্তুষ্ট সৃষ্টি হয়। কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের দ্বিতীয় সরকার। 1909 সনের এপ্রিলের মাঝামাঝি সময়ে কনস্ট্যান্টিনোপলের সৈন্যরা অফিসারদেরকে তাদের ঘরে তালাবদ্ধ করে ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয়। তারা পার্লামেন্ট ভবনও দখল করে, আয়া সোফিয়া মসজিদে সমাবেশ করে। তারা শরিয়াহর পক্ষে স্লোগান দেয়। অবস্থা বেগতিক দেখে কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস সরকার পদত্যাগ করে।
কমিটির নেতৃবৃন্দ পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। স্যালোনিকা ছিল কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের সবচেয়ে বেশি মজবুত ঘাঁটি। মাহমুদ শওকত পাশার নেতৃত্বে একদল সৈন্য রাজধানীর অভিমুখে রওয়ানা হয়। 24শে এপ্রিল তারা কনস্ট্যান্টিনোপল নিজেদের নিয়ন্ত্রণে আনে। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমাচ্যুত করা হয়। নতুন সুলতান বানানো হয় মাহমুদ রাশাদ বা পঞ্চম মোহাম্মদকে। 1918 সনে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুলতান ছিলেন। আবার কমিটি সরকার কায়েম হয়, মার্শাল ল জারি করা হয়, অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়। ইত্তিহাদি মোহাম্মদী জামিয়াতি নামক সংস্থাটিও নিষিদ্ধ ঘোষিত হয়। কমিটি সরকার ও ইত্তিহাদি মোহাম্মদী জামিয়াতি। 1909 সনের গোড়ার দিকে হাফিজ দারবিশ ওয়াহাদাতি বের নেতৃত্বেই ইত্তিহাদি মোহাম্মদী জামিয়াতি নামে একটি সংগঠন কায়েম হয়। আয়া সোফিয়া মসজিদে একটি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয় এই সংগঠনের। সেই অনুষ্ঠানে সাইদ নুরসি 2 ঘণ্টা বক্তৃতা করেন। কনস্ট্যান্টিনোপলের সেনা বিদ্রোহ দমন করার পর শত শত লোক গ্রেফতার করা হয়। কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের বিশ্বাস ছিল যে ইত্তিহাদি মোহাম্মদী জামিয়াতির উস্কানিতেই এই বিদ্রোহ ঘটেছে, আর যেহেতু সাইদ নুরসি এই জামিয়াতির সাথে জড়িত সেহেতু তিনিও অপরাধী। এই অজুহাতে সরকার সাইদ নুরসিকে গ্রেপ্তার করে। 31 নং পৃষ্ঠা। কোর্ট মার্শালের বিচার হয় ইত্তিহাদি মোহাম্মদী জামিয়াতি নেতৃবৃন্দের। খ্রিস্টীয় 1909 সনের 19শে জুলাই একটি কালো দিন। ওই দিন হাফিজ দারবিশ ওয়াহদাতি বে ও আরও 12 জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। সেসব দিয়ে এই সংগঠনের 237 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। কোর্ট মার্শালে সাইদ নুরসির বিচার। বন্দি সাইদ নুরসিকে বায়োজিদ নামক স্থানে কোর্ট মার্শালে উপস্থাপিত করা হয়। যে কক্ষে তার বিচার হচ্ছিল সেই কক্ষের জানালা দিয়ে 15 জনের ঝুলন্ত লাশ দেখা যাচ্ছিল। কোর্ট মার্শালের প্রিজাইডিং অফিসার সাইদ নুরসিকে বলেন, আপনি শরিয়া চাচ্ছেন? যারা শরিয়া চায় তারা বাইরে ঝুলে থাকা ওই লোকগুলোর মতো ফাঁসিতে ঝুলে। বদিউজ্জামান সাইদ নুরসির নির্ভীকতা ছিল বিস্ময়কর। এই নাজুক পরিস্থিতিতেও ইসলাম বিদ্বেষী সামরিক অফিসারকে সম্বোধন করে তিনি বলেন, আমার যদি 1000 জীবন থাকত আমি শরিয়ার একটি অংশের জন্য আমার জীবনগুলো কুরবান করে দিতাম, কারণ শরিয়াই হচ্ছে সমৃদ্ধি, কল্যাণ, সুবিচার ও সততার পথ। তিনি আরও বলেন, বীর ব্যক্তিরা অপরাধ করে না, যদি তারা অভিযুক্ত হয় তারা শাস্তিকে ভয় পায় না। আমি যদি অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হই আমি 2 জন শহীদের পুরস্কার পাব। আমি যদি জেলখানায় থাকি তবে সম্ভবত জেলখানাই হচ্ছে স্বৈরাচারী সরকারের অধীনে সবচেয়ে বেশি আরামপ্রদ স্থান। জালিম হয়ে বাঁচার চেয়ে মজলুম হয়ে মরা উত্তম। কোর্ট মার্শাল তাকে মুক্তি দেয়। কোর্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাইদ নুরসি প্রস্থান করেন। সিরিয়া ও লেবানন সফর। 1910 সনে সাইদ নুরসি সমুদ্রপথে তার জন্মভূমিতে পৌঁছেন। বহু স্থানের লোকেরা তাকে দেখতে আসে। তিনি তাদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। পৃষ্ঠা 32। 1911 সনে তিনি সিরিয়া সফরে আসেন। দিমাশক শহরের উমাইয়া মসজিদে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। প্রায় 10,000 শ্রোতা তার বক্তৃতা শোনে। সেখান থেকে তিনি বেরুতে যান। বৈরুত থেকে যান কনস্ট্যান্টিনোপল বা ইস্তাম্বুল। নতুন সুলতানের কাছে মাদ্রাসাতুজ জোহরা পরিকল্পনা উপস্থাপন। তার মাথায় মাদ্রাসাতুজ জোহরা ঘুরপাক খাচ্ছিল। নতুন সুলতান পঞ্চম মোহাম্মদ বা মাহমুদ রাশাদের সাথে তিনি এই বিষয়ে আলোচনা করতে আগ্রহী ছিলেন। সুলতান মাহমুদ রাশাদ ও কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস সরকারের কর্তা ব্যক্তিরা ইউরোপীয় প্রদেশগুলোতে সফরে যাচ্ছিলেন। তিনিও তাদের সাথে যুক্ত হন। তারা স্কোপজি ও প্রিস্টিনা হয়ে কোসোভো পৌঁছেন।
কোসোভোতে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আলোচনা হচ্ছিল। এই সুযোগে সাইদ নুরসি পূর্ব আনাতোলিয়াতে তার পরিকল্পিত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। 1912 সনে বলকান যুদ্ধে তুর্কি পরাজিত হওয়ায় কোসোভোতে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাবনা রহিত হয়ে যায়। 1913 সনে সাইদ নুরসি কোসোভো ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অর্থ মাদ্রাসাতুজ জোহরা স্থাপনের জন্য বরাদ্দ করার আবেদন পেশ করেন। এই আবেদন গৃহীত হয়। ওয়ান হ্রদের তীরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, কিন্তু 1914 সনের নভেম্বর মাসে প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তার পরিকল্পিত ইসলামী বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণের কাজ স্থগিত হয়ে যায়। রণাঙ্গনে সাইদ নুরসি। প্রথম মহাযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামে গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া। তুর্কি জার্মানির পক্ষ যোগ দেয়। এ নাজুক সময়ে যেসব ইসলামী চিন্তাবিদের ফতোয়া মুসলিমদেরকে জিহাদি প্রেরণায় উদ্দীপিত করে, তাদের একজন ছিলেন বদিউজ্জামান সাইদ নুরসি। সাইদ নুরসি ছিলেন একজন কর্মবীর, তাই ফতোয়া দিয়ে তিনি ক্ষান্ত থাকতে পারেননি। তিনি অনুভব করলেন উম্মাহর এই সঙ্গীন সময়ে তারও হাতিয়ার নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়া উচিত। আনোয়ার পাশা তখন যুদ্ধমন্ত্রী। তিনি আনোয়ার পাশার সাথে দেখা করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি মিলিশিয়া বাহিনী গড়ে তোলার অনুমতি হাসিল করেন। বাহিনী গঠন করে তিনি রণাঙ্গনে নেমে পড়েন। বিতলিস রণাঙ্গনে তিনি ও তার মিলিশিয়া বাহিনী বীরের মতো লড়েন, কিন্তু 1916 সনের মার্চ মাসে রাশিয়ার বিশাল সেনাবাহিনী প্রচণ্ড হামলা চালিয়ে বিতলিস দখল করে নেয়। 33 নং পৃষ্ঠা। সাইদ নুরসি বন্দী হন। 2 বছর তিনি কাটান বন্দিশালায়। 1918 সনে তিনি বন্দিশালা থেকে পালিয়ে ওয়ারাস ও বার্লিন হয়ে কনস্টান্টিনোপল পৌঁছেন। তাকে বিরচিত সংবর্ধনা দেয়া হয়। যুদ্ধমন্ত্রী আনোয়ার পাশা নিজে তাকে অনন্য সামরিক অফিসারের সাথে পরিচয় করিয়ে দেন। তাকে একটি ওয়ার মেডাল দেয়া হয়। দারুল হিকমাহ ইসলামিয়া ও সাইদ নুরসি। 1918 সনে ওয়াহিদ উদ্দিন সুলতান ষষ্ঠ মোহাম্মদ নামে মসনদে বসেন। 1918 সনের 12 আগস্ট সরকার দারুল হিকমা ইসলামিয়া নামে একটি সংস্থা গঠন করেন। মোহাম্মদ আকিফ এই সংস্থার সেক্রেটারি নিযুক্ত হন। এই সংস্থার 9 জন সদস্যদের মধ্যে সাইদ নুরসি ছিলেন একজন। মুসলিম জাহানের সমস্যাবলীর সমাধান চিহ্নিতকরণ, মুসলিম উম্মাহর বিরুদ্ধে পরিচালিত বুদ্ধিভিত্তিক আক্রমণগুলোর জবাবদান, দ্বীন ইসলামকে হেয় করার প্রচেষ্টা প্রতিহতকরণ, প্রকাশ্যে ইসলামী নৈতিকতা বিরোধী কাজ হতে দেখলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, প্রকাশনার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের জবাবদান, অভ্যন্তরীণ ও বহির্দেশীয় বিপদগুলো জনগণকে অবহিতকরণ ও তাদের দ্বীনী প্রয়োজন পূরণের লক্ষ্যে স্থাপিত হয়েছিল দারুল হিকমা ইসলামিয়া। 1922 সনের নভেম্বর মাসে আঙ্কারা ভিত্তিক তুর্কির নতুন সরকার সুলতান পদ বিলুপ্ত করে। ওই সরকার দারুল হিকমা ইসলামিয়ার কার্যক্রম বন্ধ করে দেয়। সংস্থাটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত 4 বছর সাইদ নুরসি এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জামিয়াতুল মুদাররেসিন ও সাইদ নুরসি। 1919 সনে জামিয়াতুল মুদাররেসিন নামে একটি সংগঠন গঠিত হয়। শিক্ষকতা পেশার মানোন্নয়ন, শিক্ষকদেরকে যুগপৎভাবে ইসলাম ও আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ওয়াকিবহালকরণ, ভ্রাতৃত্ববোধ দৃঢ়করণ, শিক্ষকদের অধিকার সংরক্ষণ ইত্যাদি ছিল এই সংগঠনের লক্ষ্য। সাইদ নুরসি এই সংগঠনের একজন নিষ্ঠাবান সদস্য ছিলেন। গ্রিন ক্রিসেন্ট সোসাইটি ও সাইদ নুরসি। 1920 সনের প্রথম ভাগে শাইখুল ইসলাম ইব্রাহিম আফিন্দি, ডক্টর তৌফিক রুস্তু আরশ, আশরাফ এদিব, ফখরুদ্দিন করিম গোকে ও সাইদ নুরসির উদ্যোগে গ্রিন ক্রিসেন্ট সোসাইটি গঠিত হয়। 34 নং পৃষ্ঠা।
ইতিমধ্যে তুর্কির বিস্তৃত অঞ্চলে এমনকি রাজধানী কনস্ট্যান্টিনোপলে ইউরোপীয় দখলদার বাহিনী কর্তৃক স্থাপিত হয়। দখলদার শক্তিগুলো মুসলিম যুবকদের নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সর্বত্র মদ ও অনন্য মাদকদ্রব্য ছড়িয়ে দিচ্ছিল। এই চক্রান্ত প্রতিহত করার উদ্দেশ্যেই গঠিত হয়েছিল গ্রিন ক্রিসেন্ট সোসাইটি। সাইদ নুরসি এর সদস্য হিসেবে সোচ্চার ভূমিকা পালন করেন। প্রথম মহাযুদ্ধে তুর্কির পরাজয়ের গ্লানি। প্রথম মহাযুদ্ধে জার্মানি ও তুর্কি পরাজিত হয়। 1920 সনের 10 আগস্ট বিজয়ী শক্তিগুলো সেভার্স চুক্তির মাধ্যমে তুর্কির ওপর চরম আঘাত হানে। চুক্তি অনুযায়ী ইজিয়ান সাগরের কয়েকটি দ্বীপ ও থ্রেস তুর্কির হাত থেকে কেড়ে নিয়ে গ্রিসকে দেয়া হয়। মিশর, সুদান, সাইপ্রাস, ইরাক, ফিলিস্তিন ও আরব উপদ্বীপ গ্রেট ব্রিটেনের কর্তৃত্বাধীনে দেয়া হয়। লেবানন, সিরিয়া, মরক্কো, তিউনিসিয়া প্রভৃতি তুলে দেয়া হয় ফ্রান্সের হাতে। কনস্ট্যান্টিনোপল ও আলেকজান্দ্রিয় নৌবন্দর আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নেওয়া হয়। তুর্কির বিমানবহর মিত্র শক্তিগুলোর হাতে চলে যায়। সুলতান ষষ্ঠ মুহাম্মদের হাত থেকে রাজধানী কনস্ট্যান্টিনোপল ও আনাতোলিয়ার পার্বত্য অঞ্চল। তবে কনস্ট্যান্টিনোপলেও মিত্রবাহিনীর সৈন্যরা অবস্থান গ্রহণ করে। সুলতান ষষ্ঠ মুহাম্মদ দখলদার বাহিনীর হাতের পুতুলে পরিণত হয়। কমিটি অব ইউনিয়ন অ্যান্ড গ্রোসেস সরকারের পতন ঘটে। সুলতান সকল ক্ষমতা নিজের হাতে তুলে নেন। আঙ্কারাতে সামান্তরাল সরকার গঠন। আনাতোলিয়া ছিল ইয়াং তুর্কসের শক্ত ঘাঁটি। সেখান থেকে ইয়াং তুর্কস ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়। সারনা রক্ষা করতে না পারায় তারা সুলতান ষষ্ঠ মুহাম্মদের করা সমালোচনা করে। তারা কনস্ট্যান্টিনোপল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের নেতৃত্ব দেন রিফাত রউফ বে ও আলী ফুয়াদ পাশা। এই নাজুক পরিস্থিতিতে তুর্কির বিশিষ্ট ব্যক্তিগণ রাজনৈতিকভাবে দুইটি শিবিরে বিভক্ত হয়ে পড়েন। এক ভাগের মত ছিল দখলদার শক্তিগুলোর সাথে সহযোগিতা করে তুর্কির স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালানো। অপর ভাগের মত ছিল আনাতোলিয়া থেকে পরিচালিত আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে একে শক্তিশালী করে তোলা। বদিউজ্জামান সাইদ নুরসি ছিলেন দ্বিতীয় মত অবলম্বনকারীদের একজন। 35 নং পৃষ্ঠা। 1919 সনে আনাতোলিয়াতে ইয়াং তুর্কস প্রভাবশালী হয়ে উঠলে তাদেরকে দমন করার জন্য সুলতান ষষ্ঠ মুহাম্মদ সেনাবাহিনীর জাদরেল অফিসার মুস্তফা কামাল পাশাকে ইন্সপেক্টর জেনারেল নিযুক্ত করে সেখানে পাঠান। সেখানে গিয়ে মুস্তফা কামাল পাশা বিদ্রোহীদের দলে ভিড়ে যান। ওই বছরই সেপ্টেম্বর মাসে ইয়াং তুর্কস সেখানে একটি নির্বাহী পরিষদ গঠন করে। মুস্তফা কামাল পাশা হন এই পরিষদের চেয়ারম্যান। সদস্য ছিলেন রিফাত রউফ বে, বেকির শামি বে, রুস্তম বে, মাজহার বে ও হায়দার বে। এই নির্বাহী পরিষদ আঙ্কারাকে রাজধানী করে আনাতোলিয়া শাসন করতে থাকে। এইভাবে আঙ্কারায় কনস্ট্যান্টিনোপলের সমান্তরাল সরকার কায়েম হয়ে যায়। 1920 সনের এপ্রিল মাসে মুস্তফা কামাল পাশা সাম্প্রতিককালে নির্বাচিত ও সুলতান ষষ্ঠ মুহাম্মদ কর্তৃক ভেঙে দেয়া পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন আঙ্কারাতে। পার্লামেন্টের নাম দেয়া হয় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। মুস্তফা কামাল পাশা এই অ্যাসেম্বলিরও চেয়ারম্যান হন। আঙ্কারা সরকার ঘোষণা করে যে বিদেশি সৈন্যদের হাতে বন্দী সুলতান ষষ্ঠ মুহাম্মদের কোনো বিধিবিধান মানা যাবে না। সুলতান স্বাক্ষরিত চুক্তিগুলো তুর্কদের জন্য গ্রহণযোগ্য নয়। 1920 সনের মুস্তফা পাশার নেতৃত্বে তুর্ক সৈন্যগণ সারনা থেকে গ্রিক সৈন্যদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। 1920 সনে সাকারিয়া রণাঙ্গনেও গ্রিকদেরকে পরাজিত করা সম্ভব হয়। এই দুইটি সামরিক বিজয় আঙ্কারা সরকারের ভাবমূর্তি বৃদ্ধি করে। কমিউনিস্ট রাশিয়া আঙ্কারা সরকারকে প্রথম স্বীকৃতি দেয়। ফ্রান্স এই সরকারকে স্বীকৃতি দিয়ে সিলেসিয়া থেকে সৈন্য সরিয়ে নেয়।
ইতালি এই সরকারকে স্বীকৃতি দিয়ে আদালিয়া ছেড়ে চলে যায়। খ্রিস্টীয় 1922 সনের গ্রিস সারনার ওপর থেকে তার দাবি প্রত্যাহার করে। কনস্টান্টিনোপলে আঙ্কারা সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা। ওই বছর আঙ্কারা সরকার সুলতান পদ বিলুপ্তির ঘোষণা দেয়। খলিফা পদবিটি তখনও বহাল রাখা হয়। ষষ্ঠ মোহাম্মদ সুলতান ওয়াহিদউদ্দিন কনস্টান্টিনোপল ছেড়ে গ্রেট ব্রিটেনে চলে যায়। রিফাত পাশা আঙ্কারা সরকারের পক্ষে কনস্টান্টিনোপলের শাসনভার গ্রহণ করেন। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি দ্বিতীয় আব্দুল মাজিদকে নামকা ওয়াস্তে খলিফা নির্বাচিত করে। পৃষ্ঠা 36। আকাঙ্কারাতে সাইদ নুরসির সংবর্ধনা। ইয়াং তুর্কস আন্দোলনের সাথে সাইদ নুসরির সম্পৃক্ততা ও সমর্থনের কথা মুস্তফা কামাল পাশা ভালো করেই জানতেন। তিনি তাকে আঙ্কারা যাবার জন্য বারবার অনুরোধ জানান। শেষ অবধি সাইদ নুরসি আঙ্কারা পৌঁছেন। 1922 সনের 9 নভেম্বর গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাকে সংবর্ধনা দেয়া হয়। মুস্তফা কামাল পাশার মুখোমুখি। 1923 সনের 19 জানুয়ারি সাইদ নুরসি 10 দফা দাবি সংবলিত একটি চিঠি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যদের নিকট পাঠান। এই চিঠির মাধ্যমে তিনি সকলকে দ্বীনি কর্তব্য সম্পর্কে সজাগ করে দেন। তার এই প্রচেষ্টার সুফল ফলতে শুরু করে। আগে সালাত আদায় করত না এমন প্রায় 60 জন সদস্য অনন্য নামাজি সদস্যদের সাথে যোগ দেন। সালাত আদায়ের জন্য নির্ধারিত রুমে আর জায়গা হচ্ছিল না, ফলে আরও বড় একটি রুম জামায়াতের ব্যবস্থা করা হয়। অ্যাসেম্বলির চেয়ারম্যান মুস্তফা কামাল পাশা এই তৎপরতা দেখে বিরক্ত হন। একদিন তিনি রাগত স্বরে সাইদ নুরসিকে বলেন, আমাদের প্রয়োজন একজন বীর আলেমের। আপনার উন্নত চিন্তাধারা থেকে উপকৃত হবার জন্যই আপনাকে এখানে ডেকে আনা হয়েছে, অথচ আপনি এখানে এসে সালাত সম্পর্কে লেখালেখি শুরু করলেন। এইভাবে আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করলেন। সাইদ নুরসি নির্ভীকভাবে জবাব দিলেন, পাশা, ইমানের পর ফরজ সালাতগুলোই তো ইসলামের অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যারা সালাত আদায় করে না তারা বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকের অভিমত গ্রহণ করা যায় না। উপস্থিত সকলেই ঘাবড়ে গেলেন। তারা ভাবলেন এইসব উক্তির জন্য সাইদ নুরসিকে চড়া মূল্য দিতে হবে, কিন্তু চতুর মুস্তফা কামাল পাশা নিজের রাগ সামনে নিলেন। 2 দিন পর তিনি সাইদ নুরসিকে তার অফিসে ডেকে নেন এবং বিভিন্ন বিষয়ে 2 ঘন্টা আলাপ করেন। তিনি সাইদ নুরসিকে মাসিক 300 লিরার বিনিময়ে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে মুবাল্লিগ হিসেবে কাজ করার প্রস্তাব দেন। তাকে অ্যাসেম্বলিতে সদস্য পদ দিতে চান ও দারুল হিকমা ইসলামিয়ার সদস্য পদের অনুরূপ একটি পদ গ্রহণের প্রস্তাব দেন। সাইদ নুরসি এই সব পদ প্রত্যাখ্যান করেন। মুস্তফা কামাল পাশার স্বৈরশাসন। আঙ্কারাতে অবস্থানকালে সাইদ নুরসি বুঝতে পেরেছিলেন তুর্কির মুসলিমদের ওপর নতুন কি আপদ জেগে বসেছে। 1923 সনের এপ্রিল মাসে তিনি আঙ্কারা ত্যাগ করে ওয়ান চলে যান। 1923 সনের অক্টোবর মাসে মুস্তফা কামাল পাশা তুর্কিকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করে তিনি এর প্রেসিডেন্ট হন ও ইসমত উনুনুকে প্রাইম মিনিস্টার বানান। 1924 সনে একটি আইনের মাধ্যমে খলিফা পদ বিলুপ্ত করেন। নামকা ওয়াস্তে খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদ পদচ্যুত হন। কামাল পাশা তুর্কিকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করেন। তুর্কির রাজধানী কনস্ট্যান্টিনোপল থেকে আঙ্কারা স্থানান্তরিত হয়। মুস্তফা কামাল পাশা চরম ইসলাম বিদ্বেষী ছিলেন। যা কিছু ইসলামী আইন তখনও প্রচলিত ছিল সেগুলো বাদ দিয়ে তিনি সুইস কোড প্রবর্তন করেন। তিনি পদ্মা প্রথার বিলোপ সাধন করেন, একাধিক বিবাহ নিষিদ্ধ করেন, সহশিক্ষা প্রবর্তন করেন। ইসলামী শিক্ষাগ্রহগুলো বন্ধ করে দেয়া হয়। দেশের সর্বত্র সেকুলার স্কুল কলেজ স্থাপিত হয়। আরবিতে আজান দেয়া নিষিদ্ধ হয়। আরবি বর্ণমালার পরিবর্তে ল্যাটিন বর্ণমালা চালু করা হয়। পাগড়ি ও ফেস টুপি পরা নিষিদ্ধ হয়। হেড পরিধান বাধ্যতামূলক করা হয়। সালাম পরিত্যক্ত হয়।
দেশে সেকুলার পত্রপত্রিকার সংখ্যা বৃদ্ধি পায়, সেকুলার ও সমাজতান্ত্রিক বই পুস্তক ব্যাপক হারে প্রকাশিত হতে থাকে। যুব সমাজ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, বেহায়াপনা উলঙ্গপনা বৃদ্ধি পায়, মদখোরের সংখ্যা বাড়তেই থাকে। ইসলামকে নিয়ে বিদ্রূপ হতে থাকে, আলিম সমাজ ঘৃণার পাত্রে পরিণত হয়, বিশিষ্ট ইসলামী ব্যক্তিদেরকে নানাভাবে নির্যাতিত করা হয়। 1930 সনে মুস্তফা কামাল পাশা রিপাবলিকান পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1946 সন পর্যন্ত এটি ছিল তুর্কির একমাত্র বৈধ রাজনৈতিক দল। সাইদ নুরসির নতুন উপলব্ধি। সাইদ নুরসির বয়স তখন 43 বছর। প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করার কষ্ট, বন্দি জীবনের ধকল ও বিরামহীন পরিশ্রম তার দেহের ওপর দারুণ প্রভাব ফেলে। বিভিন্ন রণাঙ্গনে খ্রিস্টান শক্তিগুলোর নিকট তুর্কির পরাজয় এবং তুর্কির ওপর ইউরোপের সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আগ্রাসন বদিউজ্জামান সাইদ নুরসির ওপর দারুণ মানসিক চাপ সৃষ্টি করে। পৃষ্ঠা 38। ফলে তার স্বাস্থ্য বেশ ভেঙে পড়ে। তার স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করে তার ভাইয়ের ছেলে আব্দুর রহমান কারণ জানতে চান। জবাবে সাইদ নুরসি বলেন, আমি আমার নিজের দুঃখগুলো সইতে পারি, কিন্তু ইসলামের দুঃখ আমাকে বিধ্বস্ত করে ফেলেছে। ইসলামী দুনিয়ার উপর প্রদত্ত প্রতিটি আঘাত আমার অন্তরের উপর হানা হয় বলে আমি অনুভব করি। তাই আমি এমন ভেঙে গেছি। তবে আমি একটি আলো দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ সেই আলো দুঃখগুলো ভুলিয়ে দেবে। বদিউজ্জামান সাইদ নুরসি দার্শনিক জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। তার ধারণা ছিল দার্শনিক জ্ঞান আধ্যাত্মিক উন্নতির সোপান, কিন্তু শীঘ্রই তিনি অনুভব করেন যে আসলে ব্যাপারটি তা নয়। এ সময় তিনি আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহের ফুতুহুল গাইব গ্রন্থটি পড়েন। এরপর তিনি পড়েন শায়েখ আহমদ সারহিন্দি রহমাতুল্লাহি আলাইহের মাকতুবা। এ অধ্যয়ন তার চিন্তার দিগন্ত আরও প্রসারিত করে। সন্দেহ নেই, গোড়া থেকেই আল কোরআনই ছিল তার প্রধান অবলম্বন। এবার তিনি আরও বেশি অভিবেশ সহকারে আল কোরআন পড়তে থাকেন। আল কোরআন তাকে আরও বেশি আলো দিতে থাকে। জীবন ও জগতের রহস্যগুলো তার কাছে স্পষ্টতর হয়ে ওঠে। আল কোরআনের বিধানগুলোর শ্রেষ্ঠত্ব, বলিষ্ঠতা ও কল্যাণ ক্ষমতা তার ইসলামী চিন্তা চেতনাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। তিনি সিদ্ধান্ত নেন তার এই উপলব্ধি তিনি রিসালাই নূর শীর্ষক পুস্তিকা সিরিজের মাধ্যমে অপরাপর মানুষের কাছে উপস্থাপন করবেন। মাউন্ট এরেকে অবস্থান। আঙ্কারা থেকে ওয়ান এসে সাইদ নুরসি প্রথমে তার ছোট ভাই আব্দুল মজিদের বাসায় উঠেন, কিন্তু তার কাছে বহু সংখ্যক লোক আসা যাওয়া করতে থাকায় তিনি নুরসির মসজিদে স্থানান্তরিত হন। এই মসজিদ এবার তার ইসলামী জ্ঞান বিতরণের কেন্দ্রে পরিণত হয়। কিছুকাল পর তিনি মাউন্ট এরেক চলে যান ও সেখানে জাইনাবাদ নদীর উৎস মুখের নিকটে অবস্থান করতে থাকেন। তবে জুমাবার তিনি নুরসিন মসজিদে এসে খুতবাহ দিতেন। তিনি অত্যন্ত প্রাণাঞ্চল ভাষায় তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি মৌলিক বিষয়ের উপর বক্তব্য রাখতেন। তার এক ছাত্র মোল্লা হামিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার লক্ষ্য হচ্ছে ঈমানের বুনিয়াদ মজবুতভাবে গড়ে তোলা। যদি বুনিয়াদ মজবুত হয়, কোনো তুফানই তা ভেঙে পড়বে না। পৃষ্ঠা 39। মাউন্ট এরেকে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। কাছে গাছগাছালির মধ্যে ছোট একটি মঞ্চ তৈরি করেন। এখানে বসে তিনি পড়াশোনা ও চিন্তা গবেষণা করতেন। রাতে তিনি সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকতেন। সশস্ত্র তৎপরতার বিরোধিতা। সাইদ নুরসি তখন প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে অবস্থান করছিলেন। তবুও বিভিন্ন গোত্রের সর্দার ও বিশিষ্ট ব্যক্তিরা তার নিকট আসা যাওয়া করত। কুর্দদের মধ্যে অনেকেই সরকার বিরোধী হয়ে ওঠে। সরকারের ইসলাম বিরোধী কার্যকলাপ তাদেরকে ব্যথিত করে। অন্যদিকে তাদের অঞ্চলের সমস্যাবলী সমাধানের প্রতি সরকারের উদাসীনতা তাদেরকে বীতশ্রদ্ধ করে তোলে।
জৈনিক শায়ক সাইদ এই সময় সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সশস্ত্র গ্রুপ গড়ে তোলেন। হুসাইন পাশা নামক একজন সর্দার সাইদ নুরসির সাথে সাক্ষাৎ করে বলেন, আমার সৈন্য, ঘোড়া, অস্ত্র, গোলাবারুদ প্রস্তুত, আমরা শুধু আপনার কমান্ড অপেক্ষা করছি। সাইদ নুরসি বললেন, আপনারা কার বিরুদ্ধে লড়াই করতে চান? হুসাইন পাশা বললেন, মুস্তফা কামালের বিরুদ্ধে। সাইদ নুরসি বললেন, মুস্তফা কামালের সৈন্যরা কারা? হুসাইন পাশা বললেন, আমি তা জানি না। সাইদ নুরসি বললেন, ওরা এই দেশেরই ছেলে, ওরা আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন। আপনি কাদেরকে হত্যা করবেন? তারা কাকে হত্যা করবে? মাথা ঘামান। আপনি কি চান আহমদ মোহাম্মদকে আর হাসান হুসেনকে হত্যা করুক? সাইদ নুরসি সরকার পরিবর্তনের জন্য সশস্ত্র তৎপরতা চালানোর ঘোর বিরোধী ছিলেন। তিনি তার শানিত যুক্তি ব্যবহার করে ওই ধরনের তৎপরতার আগ্রহী ব্যক্তিদেরকে নিরুৎসাহিত করে চলেন। তথাপিও আবেগপ্রবণ ও ত্বরাপ্রবণ লোকেরা ওই দিকেই ঝুঁকে পড়ে। 1925 সনের 13ই ফেব্রুয়ারি শায়েখ সাইদের নেতৃত্বে সশস্ত্র লড়াই শুরু হয়। রাষ্ট্রশক্তির মোকাবেলায় এটি ছিল একটি অপ্রতুল প্রয়াস। মুস্তফা কামাল পাশার সৈন্যরা অভিযান চালিয়ে 2 মাসের মধ্যে এই বিদ্রোহ দমন করে। পৃষ্ঠা 40। বিদ্রোহ দমনের পর ইন্ডিপেন্ডেন্স ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারের নামে প্রহসন করা হয়, বহু লোককে শাস্তি দেয়া হয়। সরকার ওয়ান প্রদেশের প্রভাবশালী ইসলামী ও রাজনৈতিক ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে। একদল সৈন্য এসে জারনাবাদ নদীর উৎসের নিকটবর্তী নিভৃত স্থান থেকে সাইদ নুরসিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শায়ক মাসুম, কুর হুসাইন পাশা, হাসান আফিন্দি, আব্দুল বাকি আফিন্দি, আবদুল্লাহ আফিন্দি সহ কয়েক শত পুরুষ ও মহিলাকে প্রথমে ইজমির ও পরে আন্টালিয়া নিয়ে যাওয়া হয়। সাইদ নুরসির নির্বাসন। ক. বুরদুর। আন্টালিয়া থেকে সাইদ নুরসিকে আনাতোলিয়ার বরদুর নামক স্থানে নির্বাসনে পাঠানো হয়। একটি ছোট্ট শহর বুরদুর। 1925 সনের জুন মাসে তিনি বুরদুরে পৌঁছান। হাজি আবদুল্লাহ মসজিদে তাকে থাকতে দেয়া হয়। এই মসজিদে তিনি প্রত্যেক দিন সালাতুল আসরের পর দার্স দিতেন। ক্রমশ শ্রোতার সংখ্যা বাড়তেই থাকে। খ. স্পার্টা। সাইদ নুরসির দার্স প্রদান সরকারের মনোপুত ছিল না, তাই 1926 সনের জানুয়ারি মাসে তাকে স্পার্টা পাঠিয়ে দেয়া হয়। ওখানে তিনি তাহসিন আফিন্দি মাদ্রাসাতে অবস্থান করতে থাকেন। ছাত্রদের উদ্দেশ্যে তিনি দার্স প্রদান শুরু করেন। গ. বার্লা। স্পার্টাতে থেকে এইভাবে দার্স দিতে থাকায় ও বহু লোক তার প্রতি আকৃষ্ট হতে থাকায় সরকার সশস্ত্র হয়ে পড়ে। স্পার্টায় তিনি মাত্র 20 দিন ছিলেন। এবার সরকার তাকে নৌকায় চড়িয়ে ইগ্রিদির হুদের তীরে একটি ছোট্ট গ্রাম বার্লাতে নির্বাসিত করেন। তখনও ওই গ্রামে যাওয়ার পথ তৈরি হয়নি, বিদ্যুৎ পৌঁছয়নি, টেলিফোন লাইন স্থাপিত হয়নি। বার্লাতে সাইদ নুরসি প্রথমে মুহাজির হাফিজ আহমদের বাড়িতে অবস্থান গ্রহণ করেন। পরে তিনি 2 কক্ষ বিশিষ্ট একটি ঘরে স্থানান্তরিত হন। এই ঘরটি এর আগে গ্রামের লোকদের মিলনায়তন হিসেবে ব্যবহৃত হতো। প্রকৃতপক্ষে এই বাড়িটি প্রথম নূর মাদ্রাসায় পরিণত হয়। পৃষ্ঠা 41। সাইদ নুরসিকে বার্লাতে থাকতে হয় 8.5 বছর। এ সময়ে তিনি রিসালায়ে নূরের 130টি অংশ লিখতে সক্ষম হন। আল কোরআনের উপস্থাপিত জীবন দর্শন ও জীবন বিধান সম্পর্কে গণমানুষকে অবহিত করার সুমহান লক্ষ্য সামনে নিয়ে তিনি এই প্রয়াস চালাতে থাকেন। বিজ্ঞান দর্শন ও সভ্যতার নামে ইসলামের বিরুদ্ধে যেই সব আক্রমণ চালানো হচ্ছিল তিনি সেইগুলোর জবাব লিখতে থাকেন। তার নিজের হাতের লেখা খুব ভালো ছিল না, তবে হাতের লেখা ভালো এমন কয়েকজন ছাত্রকে বসিয়ে দিয়ে মুখে তার বক্তব্য বলতে থাকতেন। ছাত্রগণ তা লিখে নিত। তখন ইসলামী বই পুস্তক মুদ্রণ করা অসম্ভব ব্যাপার ছিল, তাই তার পুস্তিকাগুলো মুদ্রণের কোনো সুযোগ ছিল না। অথচ যাদের জন্য এইগুলো লেখা তাদের কাছে তা পৌঁছানো প্রয়োজন।
তিনি সিদ্ধান্ত নিলেন প্রথমে যারা কপি তৈরি করবে তারা আরও কিছু লোকের নিকট ওইগুলো পৌঁছাবে। ওই লোকেরা নতুন কপি তৈরি করে পৌঁছাবে আরও কিছু লোকের নিকট। এইভাবে এইগুলোর কপির পর কপি তৈরি হতে থাকবে। অল্প সময়ের মধ্যে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে রিসালায়ে নূরের কপি পৌঁছে যায়। শুধু স্পার্টাতেই পাঠকের সংখ্যা কয়েক হাজারে পৌঁছে। এইসব পাঠকদের মধ্যে কিছু সংখ্যক এমন ছিল যারা একাধারে 7-8 দিন ঘরে বসে রিসালায়ে নূর কপি করে চলত। রিসালায়ে নূর কপি করার কাজে মহিলাদের অবদানও কম ছিল না। বালক বালিকারাও তাদের আব্বা আম্মার সাথে বসে রিসালা কপি করত। অনুমান করা হয় এইভাবে হাতে লেখা রিসালায়ে নূরের কপি সংখ্যা 6 লাখে পৌঁছেছিল। সাইদ নুরসি চাচ্ছিলেন ইসলাহ। যারা এই কাজে প্রকৃত ভূমিকা পালন করতে পারতেন তারা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও অ্যাসেম্বলির সদস্যবৃন্দ। সাইদ নুরসি কিছু কপি তাদের নিকট পৌঁছাতে সক্ষম হন। তবে সরকারের বৈরী মনোভাবের কারণে রিসালায়ে নূর কপিকরণ ও বিতরণ সহজ কাজ ছিল না। সন্দেহ হলেই পুলিশ লোকদের বাড়িতে হানা দিত। কারো কাছে কপি পাওয়া গেলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করত, মারধর করত, কাউকেও বা বন্দি করে রাখত। রিসালায়ে নূর একদিকে আল কোরআনের শিক্ষাকে বাঁচিয়ে রেখেছে, অন্যদিকে বাঁচিয়ে রেখেছে আল কোরআনের বর্ণমালাকে। পৃষ্ঠা 42। রিসালায়ে নূরের প্রভাব বেড়েই চলে। রিসালায়ে নূরের প্রভাবে নীরবে সৃষ্টি হতে থাকে ইসলামী জাগরণ। 1935 সনের 27 এপ্রিল সাইদ নুরসি ও তার একদল অনুগামীকে স্পার্টা থেকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিনের মধ্যে মিলাস, আন্তালিয়া, বলভাদিন, আইডিন, ওয়ান ও অন্যান্য স্থান থেকে রিসালায়ে নূরের বহু সংখ্যক পাঠককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য জনগণের ধর্মীয় আবেগের ব্যবহার ও ধর্মের ভিত্তিতে রাজনৈতিক সংস্থা গড়ে তোলার অভিযোগ আনা হয়। পত্রিকাতে অপপ্রচার চালানো হতে থাকে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে। ঘ এসকি শেহির। 1935 সনের 12 মে সাইদ নুরসি ও তার অনুগামী 31 জন ব্যক্তিকে হ্যান্ডকাপ লাগিয়ে লরিতে তুলে এসকি শেহির নিয়ে আসা হয়। জেলখানায় সাইদ নুরসিকে একটি কক্ষে ও 31 জনকে একটি ওয়ার্ডে রাখা হয়। কয়েকদিনের মধ্যেই বন্দীদের সংখ্যা হয় 120 জন। বন্দীদেরকে 12টি দিন খাদ্য দেয়া হয়নি। অন্তত কষ্টদায়ক পরিবেশে তাদেরকে থাকতে বাধ্য করা হয়। জেলখানায় তারা জামায়াতে সালাত আদায় করতেন। পাড়া ভাগ করে নিয়ে দৈনিক কয়েকবার আল কোরআন অধ্যয়ন সমাপ্ত করতেন। সমবেতভাবে আল্লাহর দরবারে দোয়া করতেন। কারাগার কার্যত শিক্ষাগারে পরিণত হয়। সাইদ নুরসি ইউসুফ আলাইহিসসালামের তৎপরতার অনুরূপ তৎপরতার নিরিখে জেলখানাকে মাদ্রাসাই ইউসুফিয়া বলে উল্লেখ করতেন। এসকি শেহির কোর্টে মামলা দায়ের করা হয়। সাইদ নুরসিকে 11 মাস ও 15 জন অনুগামীকে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। অন্যরা মুক্তি পায়। এই রায় প্রদান করা হয় 1935 সনের 19 আগস্ট। 1936 সনের মার্চ মাসে সাইদ নুরসি এসকি শেহির জেলখানা থেকে মুক্তি পান। কাস্তামনু। সাইদ নুরসিকে এবার নির্বাসিত করা হয় কাস্তামনুতে। প্রথম 3 মাস তাকে থানাতে একটি কক্ষে কাটাতে হয়। পরে থানার বিপরীত দিকে একটি ভাড়া করা বাড়িতে তিনি থাকা শুরু করেন। কাস্তামনুতে শীতকালে তীব্র শীত পড়ে। শীতের প্রচণ্ডতায় তিনি রোগাক্রান্ত হয়ে পড়েন। তিনি বাতরোগে ভুগতে থাকেন। তবে তার কলম চলতে থাকে বিরামহীন। আরও কিছু রিসালায়ে নূর তিনি লিখতে সক্ষম হন। পৃষ্ঠা 43। পুলিশের হয়রানি সত্ত্বেও লোকেরা তার সাথে দেখা করতে আসত। তিনি রিসালায়ে নূরের পাঠক বা ছাত্রদেরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিতেন। আত্মগম্ভীরতা পরিহার করতে বলতেন। তিনি বলতেন যে কারো সাথে ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহরই জন্য,
আবার কারো সাথে শত্রুতা হবে আল্লাহরই জন্য। রিসালায়ে নূর দেশের সর্বত্র ছড়িয়ে যেতে থাকে। সাইদ নুরসি বলতেন যে এই আলো ভবিষ্যতের দিকে ছুটে যাবে। তিনি যখন এস্কিশেহির নির্বাসনে, তখন 1948 সনে প্রেসিডেন্ট মুস্তফা কামাল পাশার মৃত্যু হয়। নতুন প্রেসিডেন্ট হন ইসমত ইবনু। তিনিও মুস্তফা কামাল পাশার পদাঙ্ক অনুসরণ করেন। ডেনি জলি 1943 সনের 2 সেপ্টেম্বর তার বাসস্থানে তল্লাশি চালিয়ে পুলিশ রিসালায়ে নূরের কিছু পাণ্ডুলিপি পায়। তাকে গ্রেপ্তার করে ডেনিজলি পাঠিয়ে দেওয়া হয়। তার 126 জন অনুগামীকেও গ্রেপ্তার করা হয়। এদের মধ্য থেকে 73 জনকে জেলে পাঠিয়ে অন্যদেরকে ছেড়ে দেওয়া হয়। সাইদ নুরসিকে রাখা হয় ছোট্ট একটি কক্ষে। কক্ষটি এতই ছোট ছিল যে অতি কষ্টে সেখানে তার বিছানা পাতা সম্ভব হয়। খুবই ছোট্ট একটি জানালা দিয়ে আলো বাতাস ঢোকার আর কোনো পথ ছিল না। কক্ষটি এত অন্ধকার ছিল যে পড়াশোনার জন্য দিনের বেলাও মোমবাতি জ্বালাতে হতো। এস্কিশেহির জেলখানার মতো ডেনিজলি জেলখানাও ইসলামী শিক্ষাগারে পরিণত হয়। এটি পরিণত হয় দ্বিতীয় মাদ্রাসাই ইউসুফিয়ায়। এস্কিশেহির কোর্টে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেই ধরনের অভিযোগই আনা হয়েছিল ডেনিজলি কোর্টে। অভিযোগে বলা হয় তিনি নতুন এক সুফি তরিকা তৈরি করেছেন, রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন, সরকারের সংস্কার কর্মসূচির বিরোধিতা করছেন, ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করে তুলছেন ইত্যাদি। সাইদ নুরসি সবগুলো অভিযোগের দাঁত ভাঙা জবাব দেন। 1944 সনের 16 জুন ডেনিজলি কোর্ট সাইদ নুরসি ও তার অনুগামীদেরকে মুক্তির আদেশ সম্বলিত রায় দেয়। সরকার ডেনিজলি কোর্টের রায়ের বিরুদ্ধে আঙ্কারা আপিল কোর্টে মামলা নিয়ে যায়। আঙ্কারা আপিল কোর্ট ডেনিজলি কোর্টের রায় বহাল রাখে। পৃষ্ঠা 44। সাইদ নুরসি জেলখানা থেকে বেরিয়ে দেখেন অগণিত মানুষ তাকে দেখার জন্য অপেক্ষমান। স্থানীয় লোকেরা তার কারামুক্ত সাথীদেরকে মেহমান হিসেবে ভাগ করে নেয়। সাইদ নুরসি ওঠেন শাহির হোটেলে। প্রতিদিন গড়ে 500 লোক তার সাথে দেখা করতে আসত। স্পষ্টত প্রতীয়মান হচ্ছিল যে রিসালায়ে নূর ডেনিজলি দখল করে নিয়েছে। আফিউন আঙ্কারা থেকে নির্দেশ আসে সাইদ নুরসিকে আফিউন পাঠিয়ে দিতে। 1944 সনের 31 জুলাই একজন পদস্থ পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে তিনি আফিউন পৌঁছেন। তাকে এখানে অবস্থিত আঙ্কারা হোটেলে থাকতে দেয়া হয়। এখানে তিনি ছিলেন প্রায় 3 সপ্তাহ। আমিরদাগ আবার নির্দেশ আসে তাকে আমিরদাগ যেতে হবে। 1944 সনের আগস্ট মাসে তিনি আমিরদাগ পৌঁছেন। থানার কাছাকাছি একটি বাড়িতে তাকে রাখা হয়। দরজায় পাহারা বসানো হয়। তার সাথে কারো সাক্ষাৎ করা খুবই কঠিন হয়ে পড়ে। তবে রিসালায়ে নূর লেখার কাজ তিনি অব্যাহত রাখেন। উল্লেখ্য যে ডেনিজলি ট্রায়ালের পর রিসালায়ে নূরের চাহিদা খুব বেড়ে যায়। হাতে কপি করে চাহিদা মেটানো যাচ্ছিল না। তার 2 জন শিষ্য 2টি ডুপ্লিকেটিং মেশিন কিনে দ্রুততার সাথে কপি সরবরাহের ব্যবস্থা করেন। আমিরদাগে আসার পর রিসালায়ে নূর রচনার কাজ কার্যত সমাপ্ত হয়ে যায়। রিসালায়ে নূর দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। সাইদ নুরসি রিসালায়ে নূরের কপি সরকারি কর্মকর্তাদের নিকট পাঠিয়ে দেশের সার্বিক অবস্থার নিরিখে এইগুলো বিবেচনা করতে অনুরোধ জানান। এতে ইসলাম বিরোধী শক্তি নতুনভাবে তাকে হয়রানি করার উদ্যোগ নেয়। 1947 সনের শেষের দিকে কামাল পাশার উত্তরসূরি প্রেসিডেন্ট উসমত ইনুনু আফিউন সফরে আসেন। এখানে প্রদত্ত বক্তৃতায় তিনি বলেন, মনে হচ্ছে এই প্রদেশে ধর্মের সাথে সম্পর্কিত একটি গোলযোগ দেখা দেবে। এরপরই বিভিন্ন স্থানে সাইদ নুরসির ছাত্রদের উপর হয়রানি শুরু হয়। আমিরদাকে সাইদ নুরসির বাসস্থানে পুলিশ বারবার তল্লাশি চালাতে থাকে। 1948 সনের শুরুতে তাকে বারবার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একবার তিনি খুবই অসুস্থ ছিলেন। তার বয়সও ছিল 70-এর ঊর্ধ্বে। এই বৃদ্ধ অসুস্থ মানুষটিকে 4 ঘন্টা দাঁড় করিয়ে রেখে যত সব অবান্তর প্রশ্ন করা হয়। পৃষ্ঠা 45।
ধৈর্যের বিমূর্ত রূপ ছিলেন সাইদ নুরসি। পরম ধৈর্যের সাথে তিনি সব হয়রানি বরদাস্ত করতে থাকেন। আবার গ্রেপ্তার। 1948 সনের 17 জানুয়ারি তাকে ও তার কয়েকজন অনুগামীকে আফিয়ন এনে প্রথমে একটি হোটেলে রাখা হয়। 23 জানুয়ারি তাদেরকে অফিসিয়ালি গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। অন্যান্য স্থান থেকে আরও কিছু লোক বন্দী হয়ে আসে। মোট সংখ্যা দাঁড়ায় 54 জন। আফিয়ন কোর্টে ধর্মীয় অনুভূতির ব্যবহার ও সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কানি প্রদান এর অভিযোগে মামলা দায়ের করা হয়। কোর্ট তাকে 20 মাসের ও তার ছাত্রদেরকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়। সাইদ নুরসি আঙ্কারা আপিল কোর্টে আফিয়ন কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পেশ করেন। কৌশলে এই মামলার শুনানি দীর্ঘায়িত করা হয়। আপিল কোর্টে মামলা শেষ হবার আগেই জেলখানাতে 20 মাস সময় কেটে যায়। আপিল কোর্ট আফিয়ন কোর্টের রায় বাতিল করে। তুর্কির গণতন্ত্রে উত্তরণ। 1930 সন থেকে একাধারে 16 বছর তুর্কিতে একদলীয় শাসন চালু থাকে। 1946 সনে বিভিন্ন কারণে সরকার নতুন দল গঠনের অনুমতি দিতে বাধ্য হয়। 1946 সনেই গঠিত হয় ডেমোক্রেটিক পার্টি। 1950 সনের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি জয়লাভ করে। মুস্তফা কামাল পাশা ও ইসমত ইননুর স্বৈর শাসনে দেশের জনগণ কেমন বিক্ষুব্ধ ছিল এই নির্বাচনের ফল তা সুস্পষ্টভাবে ব্যক্ত করে। সরকারের প্রতি উপদেশ। বাদিউজ্জামান সাইদ নুরসি প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে অবস্থান করছিলেন, কিন্তু রাষ্ট্রনায়কদের সঠিক পথ প্রদর্শনের কর্তব্য পালন করতে ভুলেননি। ইসমত ইননুর শাসনামলে 1948 সনে তিনি কমিউনিজম ও ইহুদিবাদের বিপদ সম্পর্কে সতর্ক করে ও রাষ্ট্রের আদর্শিক বুনিয়াদ হিসেবে আল কোরআনকে গ্রহণ করার আহ্বান জানিয়ে সরকারি কর্মকর্তাদেরকে চিঠি লিখেন। ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসলে তিনি সরকারকে ইসলামী নীতির নিরিখে রাষ্ট্রীয় পলিসি নির্ধারণের উপদেশ দেন। পৃষ্ঠা 46। সাইদ নুরসি তার অনুগামীদেরকেও প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে রেখেছেন, অর্থাৎ তারা কেউ রাজনীতিতে জড়িত হতে চাইলে হতে পারত, কিন্তু রিসালাই নূরের প্ল্যাটফর্ম রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারত না। সাইদ নুরসি ডেমোক্রেটিক পার্টিকে কম মন্দ গণ্য করতেন। 1957 সনের নির্বাচনে তিনি তার ছাত্রদেরকে ডেমোক্রেটিক পার্টির পক্ষে ভোট দিতে বলেন। তিনি নতুন প্রেসিডেন্ট জালাল বারাকে লিখেন, যারা রাজনীতিকে ধর্মহীনতার হাতিয়ার বানিয়ে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, তাদের মোকাবেলায় আমরা দিনকে রাজনীতির বন্ধু বানিয়ে দেশ ও জাতির কল্যাণ সাধনই করছি। তিনি মুসলিম জাহানের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পূর্বাঞ্চলের জন্য পরিকল্পিত বিশ্ববিদ্যালয়টিকে ইসলামী ধাঁচে গড়ে তোলার জন্য তিনি আবেদন জানান। জাতীয়তাবাদ নয়, ইসলামী জাতিসত্তার চেতনাকে শক্তিশালী করার জন্য তিনি পরামর্শ দেন। সাইদ নুরসি মুসলিম জাহানের ঐক্যের উপর খুবই গুরুত্ব আরোপ করেন। তিনি ইউনাইটেড ইসলামিক স্টেটের স্বপ্ন দেখেন। শান্তিপূর্ণ ও ইতিবাচক ভূমিকা। সাইদ নুরসি গোটা সমাজের পর্যায়ক্রমিক পরিবর্তনে বিশ্বাসী ছিলেন। তিনি গণতন্ত্রকে সেই লক্ষ্য অর্জনের একটি বৈধ উপায় গণ্য করতেন। হঠকারী পদক্ষেপ নেয়ার জন্য তাকে ও তার ছাত্রদেরকে নানাভাবে উস্কানো হয়েছে, কিন্তু দুশমনদের ফাঁদে তারা পা দেননি। শান্তিপূর্ণ উপায়ে ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে আল কোরআনের পথে এগিয়ে যাওয়াই ছিল তাদের কর্মকৌশল। ধর্মহীনতা ও নাস্তিকতাবাদ যেই নৈতিক আধ্যাত্মিক অবক্ষয় সৃষ্টি করেছে, তার মোকাবেলায় মানুষের মনে ঈমানের আলো প্রজ্বলনকেই তিনি প্রাধান্য দেন। তার জিহাদ ছিল মুখের ভাষার জিহাদ, কলমের জিহাদ।
তার দৃষ্টিভঙ্গি ছিল আন্তরিকতা সহকারে ঈমানি চেতনা সৃষ্টি ও মজবুতকরণের কাজ করে যেতে হবে। আল্লাহর কাজে হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ ফল লাভের জন্য তাড়াহুড়া করা যাবে না, ব্যতিব্যস্ত হওয়া যাবে না, কেননা ফল প্রদানের বিষয়টি একমাত্র সর্বশক্তিমান আল্লাহর হাতে নিবদ্ধ। আরও মামলা। দেশে গণতান্ত্রিক সরকার কায়েম হয়েছিল বটে, কিন্তু ব্যুরোক্রেসি ও পুলিশ প্রশাসনে পূর্বতন সরকারের চিন্তাধারার অনুসারীদেরকেই প্রাধান্য ছিল, ফলে বারবার সাইদ নুরসি মামলার সম্মুখীন হচ্ছিলেন। পৃষ্ঠা 47। 1952 সনের জানুয়ারি মাসে ইস্তাম্বুল ফার্স্ট ক্রিমিনাল কোর্টে ধর্মনিরপেক্ষতাবাদ বিরোধী ধর্মীয় প্রোপাগান্ডামূলক পুস্তিকা লেখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ডেনেজুলি কোর্টে আগেই এই ধরনের একটি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ায় কোর্ট এই মামলা খারিজ করে দেয়। 1952 সনের মে মাসে আমিরদাগ কোর্টে ইউরোপীয় হাট পরিধান করতে অস্বীকার করায় অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। কোর্টের রায়ে তিনি নিষ্কৃতি পান। 1953 সনে স্পার্টা কোর্টে সাইদ নুরসি ও তার 89 জন ছাত্রের বিরুদ্ধে গুপ্ত সমিতি গঠনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। কোর্ট মামলা খারিজ করে দেয়। রিসালায়ে নূরের পাঠচক্র। স্পার্টাতে অবস্থানকালে সাইদ নুরসি এক গ্রুপ ছাত্রকে নিয়ে রিসালায়ে নূরের ওপর পাঠচক্র চালু করেন। তার অনুকরণে অন্যান্য অঞ্চলেও তার বিশিষ্ট ছাত্রগণ পাঠচক্র গড়ে তোলেন। 1954 সনে সাইদ নুরসি বার্লা আসেন। এখানেই তো ছিল প্রথম রিসালায়ে নূর মাদ্রাসা। এখানে পৌঁছে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রু গড়িয়ে পড়ে তার গণ্ড বেয়ে। রিসালায়ে নূর মুদ্রণ। 1957 সনে আঙ্কারা ও কনস্টান্টিনোপলে ইস্তাম্বুল প্রিন্টিং প্রেসে প্রথম মুদ্রিত হয়ে রিসালায়ে নূর প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে সাইদ নুরসি বক্তব্য করেছিলেন, রিসালায়ে নূরের উৎসের এই তো সময়, আমার কর্তব্য শেষ হয়ে গেছে, এই তো সেই সময় যার জন্য আমি দীর্ঘকাল অপেক্ষা করেছি, এবার আমি যেতে পারি। ব্যাপক সফর। সাইদ নুরসি 80 বছর বয়সে উপনীত হন। তার শরীর বেশ দুর্বল হয়ে পড়ে, তথাপিও আল কোরআনের মর্মকথা মানুষের কাছে পৌঁছাবার জন্য এবং রিসালায়ে নূরের ছাত্রদেরকে সাহচর্য ও সঠিক দিক নির্দেশনা দেবার জন্য তিনি দেশের বিভিন্ন স্থানে সফর করতে থাকেন। পৃষ্ঠা 48। ইন্তিকাল। 1960 সনে সাইদ নুরসির বয়স হয় 83 বছর। তার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তিনি উরফা যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। একটি বন্ধুর পথ ধরে আমিরদাগ থেকে কয়েকজন সাথী নিয়ে 22 মার্চ তিনি উরফা পৌঁছেন। তিনি একটি হোটেলে ওঠেন। পুলিশ আসে তাকে স্পার্টা নিয়ে যেতে, কিন্তু তার সাথীরা ও স্থানীয় জনগণ এই রুগ্ন ব্যক্তিটিকে কিছুতেই কোথাও নিয়ে যেতে দিতে রাজি হয়নি। ডাক্তারও জানালেন যে রোগীর সফর করার অবস্থা নেই। রাতে তার জ্বর খুব বেড়ে যায়, তিনি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন। 1960 সনের 23 মার্চ রাত 3টার সময় তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের খবর শুনে দেশের বিভিন্ন এলাকা থেকে অগণিত মানুষ ছুটতে থাকে উফরার দিকে। উলু মসজিদে তার জানাজার নামাজ হয়। স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। অজ্ঞাত স্থানে লাশ স্থানান্তর। মুস্তফা কামাল পাশার চিন্তাধারার অনুসারী রিপাবলিকান পিপলস পার্টি সাধারণ নির্বাচনে দুইবার জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে ভিন্ন পথে ক্ষমতায় আসার চক্রান্ত শুরু করে। এই দলটির কারসাজিতে 1960 সনের 27 মে তুর্কিতে জেনারেল জামাল গুরসেলের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। প্রেসিডেন্ট জালাল বায়ার, প্রধানমন্ত্রী আদনান মেন্দারেস, অন্যান্য মন্ত্রী ও গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যগণকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয়। উল্লেখ্য যে বিচারের নামে প্রহসনের মাধ্যমে প্রেসিডেন্ট জালাল বায়ারকে কারাদণ্ড এবং প্রধানমন্ত্রী আদনান মেন্দারেস, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ লেরাজু
ও অর্থমন্ত্রী হাসান পোলাত খানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 1961 সনের 17 সেপ্টেম্বর। প্রোপাগান্ড যুদ্ধ শুরু করা হয় রিসালায়ে নূরের ছাত্রদের বিরুদ্ধে। তাদের উপর নেমে আসে নিপীড়ন। সাইদ নুরসি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু বহু লোক তার কবর দেখতে আসে। এটাও সহ্য হচ্ছিল না কামালপন্থী সরকারের। সরকার সিদ্ধান্ত নিল উরফা কবরস্থান থেকে তার লাশ তুলে নিয়ে অজ্ঞাত স্থানে দাফন করতে হবে। 1960 সনের 12 জুলাই। পৃষ্ঠা 49। উরফা শহরে অসংখ্য সৈন্য এসে পৌঁছে। শহরে কারফিউ দেয়া হয়। সৈন্যরা কোনো লোককে ঘর থেকে বের হতে দেয়নি। কবর থেকে তার লাশ তুলে প্লেনে তোলা হয়। প্লেন স্পার্টা বিমানবন্দরে অবতরণ করলে একটি গাড়িতে করে তার লাশ বহু দূরে এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আগে একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল, তাকে সেই কবরে শুইয়ে দেয়া হয়। তখন রাত প্রায় শেষ হয়ে আসছিল। আজও সেই অজ্ঞাত কবরেই শুয়ে আছেন ইসলামী জাগরণের মহান প্রতীকিত বাদিউজ্জামান সাইদ নুরসি। উপসংহার: দূরদর্শী সাইদ নুরসি একবার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির একজন সদস্যদের সাথে আলাপকালে বলেছিলেন, আদনান মেন্দারেস দ্বীনের একজন বলিষ্ঠ সমর্থক। দ্বীনের জন্য তিনি অনেক কিছু করেছেন, অনেক কিছু করবেন, কিন্তু তিনি প্রত্যাশিত ফল দেখতে যেতে পারবেন না। আমিও দ্বীনের কিছু খিদমাত করেছি, এই কথা আমি গোপন করতে পারি না। আদনান বের মতো আমিও প্রত্যাশিত ফল দেখে যেতে পারবো না, তবে উভয়ের প্রচেষ্টার ফল ভবিষ্যতে স্পষ্ট হয়ে দেখা দেবে। সমাপ্ত। তথ্যসূত্র: বাদিউজ্জামান সাইদ নুরসি, শুকরান ওয়াহিদ। ইসলামের ইতিহাস, কাজী আকরাম হুসাইন। মুসলিম ও আধুনিক বিশ্বের ইতিহাস, কে আলী। সম্মানিত দর্শকগণ, আজকে আমরা শুনলাম সাইদ বাদিউজ্জামান নুরসি রহমাতুল্লাহি আলাইহির জীবনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনাদের একটি মতামত আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। এবং ভিডিওটি বেশি বেশি সহকর্মীদের কাছে শেয়ার করবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন বিশ্বের এই ইসলামী জাগরণের পথিকদের জীবনী। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী পর্বে আমরা শুনব সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহি আলাইহির জীবনী। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।